ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার প্রীতি ও ভালোবাসা নাও। তোমাদের সাথে আজ আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনিতত্ত্ব নিয়ে। এর আগে দুটি ক্লাসে ধ্বনিতত্ত্ব নিয়ে কিছু আলোচনা করেছিলাম। সেখানে বাকযন্ত্র, স্বরধ্বনি, স্বরধ্বনির উচ্চারণ, হ্রস্ব, দীর্ঘস্বর, কোমল তালুর অবস্থা, এইগুলো নিয়ে মূলত তোমাদের সাথে কথা হয়েছিল। আজকের ক্লাসে তোমাদের ধ্বনিতত্ত্বের কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আজকে ধ্বনিতত্ত্বের তৃতীয় পর্ব তোমাদের আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমরা শিখন ফল সম্পর্কে একটু জেনে নিই। স্ক্রিনে দেখো, আজকে শিখন ফল ব্যঞ্জন ধ্বনি কাকে বলে বলতে পারবে, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ ব্যাখ্যা করতে পারবে ও ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান বর্ণনা করতে পারবে। মূলত এই ব্যঞ্জন ধ্বনি নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমরা ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞার্থ জেনে নিই। তোমরা জানো বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ সংখ্যা ৩৯টি। এখন আমরা দেখো এই ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে একটু ধারণা লাভ করি। যেসব বাগ্ধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে, সেগুলো হলো ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা বলতে পারি যে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের তেমন বাধাপ্রাপ্ত হয় না, সহজে উচ্চারণ করা যায়, সেগুলো স্বরধ্বনি। আর যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমাদের যে বাকযন্ত্র মুখের মধ্যে কোথাও না কোথাও বেশি করে ঘর্ষণপ্রাপ্ত বা বাধাপ্রাপ্ত হয়, সেগুলো হলো ব্যঞ্জন ধ্বনি। কিছু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমেই মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়, তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়। যেমন প, ক, ল, তালব্য শ, ম, দন্ত ন। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে প্রতিটা ধ্বনির নিচে কিন্তু একটা হর্ষ চিহ্ন আছে। তোমরা জানো যে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। ঠিক আছে, প্রতিটা ব্যঞ্জন ধ্বনির সাথেই একটি করে স্বরধ্বনি থাকে। প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথেই একটি করে স্বরধ্বনি থাকে। এজন্য যখন আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটি ধ্বনি আকারে প্রকাশ করব, তখন এই স্বরধ্বনি বাদ যায়। তখনই এই ব্যঞ্জন বর্ণের নিচেই ধ্বনি আকারে প্রকাশিত হলো নিচেই হর্ষ চিহ্ন বসে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে এতক্ষণ ধারণা লাভ করলাম। এখন আমরা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। দেখো, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের দুটি বিষয়
বিশেষভাবে খেয়াল করতে হয়। তাহলে মনে রাখবে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কয়টি বিষয় খেয়াল করতে হবে? 2টি বিষয়। এগুলো হলো ব্যঞ্জনধ্বনিগুলোর উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি। তাহলে কি? ব্যঞ্জনধ্বনির গুলোর উচ্চারণ স্থান আর ব্যঞ্জনধ্বনির রীতি, এগুলো আমাদের মনে রাখতে হবে। যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই উচ্চারণ স্থান। মনে রাখবে যে যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই উচ্চারণ স্থান। তো উচ্চারণ রীতি বলতে কিভাবে ধ্বনিটি উচ্চারণ করা হয় তাকে বোঝায়। অর্থাৎ ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রত্যঙ্গে কিভাবে বাধা পায় সে সম্পর্কিত ধারণা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃত উচ্চারণ অসম্ভব। উচ্চারণ রীতি আমাদের সে ধারণা দান করে। তাহলে উচ্চারণ রীতি সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এখন আমরা দেখব যে উচ্চারণ স্থান, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে আমরা ধারণা লাভ করি। দেখো এখানে পাশে একটি চিত্র আছে, সেখানে এই চিত্রে আমাদের মুখের মধ্যে কোনগুলো ঘর্ষণপ্রাপ্ত হয়ে এই ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো আমরা এখন দেখব। তো উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে দেখো, এই যে দ্বি অষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, দন্ত, দন্তমূলীয়, তালব্য, দন্তমূলীয়, তালব্য, জিহ্বামূলীয়, কণ্ঠ, কণ্ঠনালীয় ধ্বনি হিসেবে দেখানো হয়। তাহলে দেখা যাচ্ছে প্রায় 8 প্রকারের ধ্বনি আছে উচ্চারণ স্থান অনুসারে। আমরা এগুলো এখন একটু দেখব। প্রথমে দেখো দ্বি অষ্ঠ। দ্বি অষ্ঠ ধ্বনিগুলো দেখো, তার মানে দ্বি মানে দুই, দুই অষ্ঠ মানে ঠোঁট, দুই ঠোঁটের স্পর্শে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাই হলো দ্বি অষ্ঠ। তাহলে অষ্টধ্বনি কোনগুলা? যেমন প, ফ, ব, ভ, ম, এইগুলো হলো অষ্টধ্বনি। তো এগুলো উচ্চারণের সময় আমরা একটু খেয়াল করব যে প্র্যাকটিক্যালি উচ্চারণ করে দেখব যে এই ধ্বনি গুলো উচ্চারণের সময় আমাদের ঠোঁটে, দুই ঠোঁটের সাহায্যে স্পর্শ করে ধ্বনিগুলো উচ্চারিত হয় কিনা। এরপরে 2 নম্বরে দেখো দন্ত। দন্ত মানে হচ্ছে দাঁত। ঠিক আছে? তো দন্ত ধ্বনিগুলোর নাম হলো যেমন ত, থ, দ, ধ ইত্যাদি। এই ধ্বনিগুলো সাধারণত আহ, জিহ্বার অগ্রভাগের সাথে দাঁতের স্পর্শে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। ঠিক আছে? তো এই জন্য এর নাম হয়েছে দন্তমূলীয় ধ্বনি, দন্তধ্বনি। এরপরে দেখো 3 নম্বরে হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। দন্তমূলীয়, দন্তমূল মানে দাঁতের গোড়া বা মূল অংশের সাথে জিহ্বার স্পর্শে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তা হলো দন্তমূলের ধ্বনি। এখানে চিত্রে দেখো দন্তমূলের ধ্বনি, এগুলো হলো দাঁতের একেবারে উপরের অংশের সাথে স্পর্শ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। এরপরে আসে দেখো প্রতিবেষ্টিত ধ্বনি। ঠিক আছে? তারপরে দেখো তালব্য দন্তমূলীয়, মানে তালু এবং দন্তমূলীয় অংশগুলো স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হলো তালব্য দন্তমূলীয়। তার মানে এই এলাকায়, মুখের মধ্যে এই এলাকায় স্পর্শ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। তারপরে দেখো তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি এখানে উল্লেখ আছে চিত্রে দেখো, তালব্য একেবারে মুখের উপরে
তালুর স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাই হলো তালব্য ধ্বনি। তারপরে জিহ্বামূলীয়। জিহ্বামূলীয় মানে জিহ্বার অন্তভাগ, মানে একেবারে গোড়ার দিকে স্পর্শ করে, মুখের মধ্যে স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোই হলো জিহ্বামূলীয় ধ্বনি। আর কিছু কিছু ধ্বনি আছে কণ্ঠনালীয় ধ্বনি, মানে মুখের মধ্যে একবার গলা থেকে বা কণ্ঠ থেকে বাতাস বের হয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হলো কণ্ঠনালীয় ধ্বনি। যেমন এখানে চিত্রে এখানে দেখানো হয়েছে, তার মানে আমাদের কণ্ঠ থেকে বাতাস বেরিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেইগুলো হলো কণ্ঠনালীয় ধ্বনি। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব দ্বি-অষ্ঠ-ধ্বনি ব্যাখ্যা। দেখো, দুই ঠোঁট অর্থাৎ উপরে ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো হলো দ্বি-অষ্ট ধ্বনি। যেমন তাপ, লাপ, নাম শব্দের প, ফ, ম এই শ্রেণীর ধ্বনি। এখানে চিত্রে তোমাদের দেখানো হয়েছে আর কি। 2.6 দ্বি-অষ্ট ধ্বনির উচ্চারণ। এরপরে দেখো দন্ত ধ্বনির উচ্চারণ। জিভের সামনের অংশ উপরের পাটির দাঁতের নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো উচ্চারিত হয়। যেমন বাংলা মতো, পথ, পদ, সাধ শব্দের ত, থ, দ, ধ ধ্বনিগুলো এই জাতীয়। দ্বিতীয় 2.7 এই চিত্রে এখানে দেখানো হয়েছে দন্ত ধ্বনির উচ্চারণ। এরপর আমরা দেখব যে দন্তমূলীয় ধ্বনি কি। দন্তমূলীয় ধ্বনি আগেই বলেছি, তারপরে আবার ব্যাখ্যা করছি যে জিহ্বার সামনের অংশ ও উপরের পাটির দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। যেমন কাশতে, দান, ঘর, দল শব্দের দন্ত স, দন্ত ন, র, ল ব্যঞ্জন এই শ্রেণীর। তো দন্তন ধ্বনিকে দন্তন্য বা দন্ত স ধ্বনিকে দন্ত স হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু এই দুটি ধ্বনির উচ্চারণে কোনো ক্রমেই দাঁতের স্পর্শ নেই। আমরা কান শব্দের উচ্চারণ করলেই তা বুঝতে পারি। শব্দটি উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের পাটির দাঁতের মূলকে স্পর্শ করে। একইভাবে বস্তা কিংবা রাস্তা শব্দের দন্তস্ব উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের পাটির দাঁতের মূলের খুব কাছাকাছি আসে। সে হিসেবে দন্তন্য এবং দন্তস্ব ব্যঞ্জনকে দন্তমূলীয় দন্তন্য, দন্তমূলীয় দন্তস্ব বলাই বিজ্ঞানসম্মত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব প্রতিবেষ্টিত ধ্বনি। তো জিভের সামনের অংশ পেছনের কুঞ্চিত বা বাঁকা হয়ে এই জাতীয় ধ্বনি উৎপাদিত হয়। যেমন নড়ি, আষাঢ় শব্দের ডয় বিন্দু র, ঢয় বিন্দু র ধ্বনি এ জাতীয়। এখানে চিত্রে তোমাদের উল্লেখ করা হয়েছে, এগুলো বইতেও তোমাদের এই চিত্রগুলো সুন্দর করে দেওয়া আছে। এরপরে দেখো তালব্য মূলীয় ধ্বনি। তো জিহ্বার সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে তালব্য দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। তাহলে এই ধ্বনিগুলোর উদাহরণ দেখো, টাক, কাঠ, ডাল, ঢাকা শব্দের ট, ঠ, ড, ঢ ধ্বনি ইত্যাদি। এরপরে তালব্য ধ্বনিগুলো খেয়াল করো। জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত ধ্বনিগুলো হলো তালব্য। যেমন পচন, ছলনা, জাগরণ, ঝংকার, বাস এই শব্দগুলোর চ, ছ, বর্গীয় জ, ঝ
তালব্য স, ধ্বনির তালব্য। জিহ্বামূলী ধ্বনিগুলো দেখো, জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে জিহ্বামূলীয় ব্যঞ্জন উচ্চারিত হয়। যেমন কাক, লাখ, দাগ, গগন, বাঘ, রং শব্দের ক, খ, গ, ঘ ও এই জাতীয় ধ্বনি। তো এই ধ্বনিগুলোকে কণ্ঠধ্বনি বলে। এরপরে দেখো কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোই কণ্ঠনালীয় ধ্বনি। এ জাতীয় ধ্বনি বাংলা ব্যঞ্জন মাত্র একটি, যেমন হ। তো প্রিয় শিক্ষার্থী, পরপর 3টি ক্লাসে তোমাদের এই ধ্বনিতত্ত্বে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান সহ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমরা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণ এবং উচ্চারণের স্থানগুলো তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।